ঠিক সকাল 11টায় শহরের সবচেয়ে বড় পাঁচতারার হোটেলের দিকে এক বৃদ্ধ সাধারণ পোশাক পরা মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। তার নাম ছিল মোহনলাল। তার হাতে একটি পুরনো ঝোলা ছিল, কিন্তু তিনি হোটেলের গেটে পৌঁছাতেই গার্ডের কপালে যেন ভাঁজ পড়ল। গার্ড সামনে এসে পথ আটকে বলল, বাবা, আপনি এখানে কেন এসেছেন? আপনার কি কাজ এখানে? মোহনলাল হালকা হাসির সাথে বললেন, বাবা, আমার এখানে বুকিং আছে, শুধু সেটার খোঁজ নিতে এসেছিলাম। গার্ড হেসে তার সঙ্গীকে বলল, আরে দেখো, বাবা বলছেন ওনার এখানে নাকি বুকিং আছে। গার্ড আবারও মোহনলালকে তখন বলল, বাবা দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। হয়তো কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছে, কারণ এই হোটেলটি খুব বিলাসবহুল। বড় বড় বাবুরা এখানে আসেন, কোনো সাধারণ মানুষ এটা সামলাতে পারে না বাবা। ইতিমধ্যে হোটেলের রিসেপশনিস্ট প্রিয়া সাক্সেনা এই কথোপকথনটি শুনতে পেলেন। তিনি মোহনলালের দিকে তাকালেন, তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটে উঠল। সেই হাসি ছিল উপহাস এবং অবজ্ঞার হাসি, স্বাগতম জানানো নয়। প্রিয়া তখন বললেন, বাবা, আমার মনে হয় না আপনার কোনো বুকিং এই হোটেলে আছে। এই হোটেলটি খুব দামি, সম্ভবত আপনি ভুল জায়গায় এসেছেন। মোহনলাল সেই একই সহজ ভঙ্গিতে জবাব দিলেন, মেয়ে, একবার চেক তো করে দেখো, হয়তো আমার বুকিং এখানেই আছে। প্রিয়া উদাসীনভাবে কাঁধ ঝাঁকালেন এবং বললেন, ঠিক আছে বাবা, এতে সময় লাগবে, আপনি ওয়েটিং এরিয়াতে গিয়ে বসুন। মোহনলাল মাথা নাড়ালেন এবং ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন। লবিতে উপস্থিত অনেক অতিথি তাকে অদ্ভুত চোখে দেখছিলেন। কেউ আস্তে আস্তে করে বলল, মনে হয় বিনামূল্যে খাবার খেতে এসেছে। অন্য আরেকজন বলল, এর তো এখানে এক গ্লাস পানি কেনারও ক্ষমতা নেই। মোহনলাল এইসব কথা শুনলেন, কিন্তু চুপ থাকলেন। তিনি কোণে রাখা একটি চেয়ারে বসলেন, ঝোলাটি মাটিতে রাখলেন এবং দুহাত লাঠির উপর ভর করে চুপচাপ বসে রইলেন। লবির পরিবেশ অদ্ভুত হয়ে গিয়েছিল। লোকেরা চা আর কফিতে চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলছিল। এক ছোট্ট শিশু তার মাকে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, মাম্মি, এই বাবা এখানে কেন বসে আছেন? একে তো হোটেলের লোকের মতো লাগছে না। মা শিশুকে বললেন, বাবা, সবই ভাগ্যের মার। যখন ভাগ্য সাথে দেয় না, তখন সবার কথা শুনতে হয়। এরই মধ্যে প্রিয়া আবার সেখান থেকে যাচ্ছিলেন। তিনি তার সহকর্মীকে বললেন, জানি না ম্যানেজার সাহেব কি বলবেন, এমন মানুষদের এখানে বসিয়ে রাখাটাও ঝুঁকি, হোটেলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। সহকর্মী তখন হেসে বললেন, আরে কিছু হবে না, কিছুক্ষণ পর উনি নিজে থেকেই উঠে চলে যাবেন। মোহনলাল এসব কথাও শুনছিলেন, কিন্তু একটি কথাও তিনি বললেন না। তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কেউ তার কথা শুনুক। 1 ঘন্টা ধরে তিনি এভাবেই বসে রইলেন। কখনো ঘড়ি দেখতেন, কখনো রিসেপশনের দিকে তাকাতেন। তার আশা ছিল কেউ এসে বলবে, হ্যাঁ বাবা, আপনার বুকিং আছে, কিন্তু এমনটা হলো না। মোহনলাল ধীরে ধীরে চেয়ারের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন। তিনি রিসেপশনের দিকে তাকালেন এবং বললেন, মেয়ে, তুমি যদি ব্যস্ত থাকো তবে তোমার ম্যানেজারকে একটু ডেকে দাও, আমার ওর সঙ্গেও কিছু জরুরি কথা আছে। প্রিয়া মনে মনে ভাবলেন, এবার এর ম্যানেজারকেও চাই। এরপর অনিচ্ছাকৃতভাবে ফোন তুলে হোটেলের ম্যানেজার বিক্রম সিংকে কল করলেন। তিনি তখন বললেন, স্যার, একজন বয়স্ক লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বিক্রম দূর থেকে মোহনলালকে দেখলেন এবং ফোনে হাসতে হাসতে বললেন, উনি কি আমাদের অতিথি নাকি এমনি চলে এসেছেন? আমার কাছে এখন সময় নেই, ওকে বসতে দাও, কিছুক্ষণ পরে নিজেই চলে যাবেন। প্রিয়া সেই নির্দেশই পূর্ণ ব্যক্ত করলেন এবং মোহনলালকে বললেন, আরও কিছুক্ষণ বসার জন্য আদেশ দিলেন। মোহনলাল গভীর নিঃশ্বাস নিলেন এবং আবার সেই কোণের চেয়ারটিতে বসে পড়লেন। সব দৃষ্টির ভার তার কাঁধের উপর ছিল, কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল, যেন বলছিলেন, সত্যকে লুকানো যায় কিন্তু থামানো যায় না। লবিতে মোহনলাল তখনও বসেছিলেন। সময় ধীরে ধীরে কাটছিল, কিন্তু তার জন্য প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী হয়ে উঠেছিল। এরই মধ্যে রিসেপশনিস্ট প্রিয়া সানেক্সা আবারও তার কাছে এলেন। তিনি রুক্ষ স্বরে বললেন, বাবা, আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে, ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত। মোহনলাল হেসে মাথা নাড়ালেন এবং বললেন, ঠিক আছে মেয়ে, আমি অপেক্ষা করব। ঠিক সেই সময় হোটেলের ম্যানেজার বিক্রম সিং নিজের কেবিনে বসে কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিলেন। তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠেছিল। ফোন রাখার পরপরই রিসেপশন থেকে প্রিয়া আবারও সেই ম্যানেজারকে কল দিল। প্রিয়া তখন ম্যানেজারকে বললেন, স্যার, সেই বয়স্ক লোকটি এখনো লবিতে বসে আছেন, আপনি একবার তার সঙ্গে দেখা করে নিন। বিক্রম হেসে বললেন, বসে থাকতে দাও, কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবেন।
আমার কাছে এমন ফালতু লোকদের জন্য একটুও সময় নেই। ঠিক তখনই সেখানে একজন ছোট্ট কর্মচারী এলো। নাম তার সুরজ বর্মা। সে হোটেলের বেল বয় ছিল। সে মোহনলালকে দেখলো। লবিতে সবাই তাকে নিয়ে মজা করছিল, কিন্তু সুরজের চোখে তার প্রতি সম্মান ছিল। সে ধীরে ধীরে কাছে এসে বলল, বাবা, আপনি কতক্ষণ ধরে বসে আছেন? কেউ কি আপনাকে সাহায্য করেনি? মোহনলাল হেসে তার দিকে তাকালেন এবং বললেন, বাবা, আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত। সুরজের মুখ কঠিন হয়ে গেল। সে বলল, বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই ওর সঙ্গে কথা বলছি। মোহনলাল মাথা নাড়ালেন। তোমাকে অনেক ধন্যবাদ, ভগবান তোমার মঙ্গল করুন। সুরজ দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেলেন। দরজায় পৌঁছে সে নক করলো এবং ভেতরে সে চলে গেল। বিক্রম সিং ইশারায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সুরজ? শ্রদ্ধার সাথে সুরজ বলল, স্যার, লবিতে একজন বয়স্ক লোক বসে আছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বিক্রম ভুরু কোঁচকালেন এবং ঠান্ডা স্বরে বললেন, সুরজ, তোমাকে না কতবার বলেছি ফালতু লোকদের থেকে দূরে থেকো। উনি কোনো অতিথি নন, হয়তো পথ ভুলে এসেছেন। সুরজ ধীরে ধীরে বলল, কিন্তু স্যার, উনি বলেছেন ওনার আপনার সঙ্গে জরুরি কথা আছে। বিক্রম হেসে উঠলেন, আরে জরুরি কথা? তোমার আন্দাজও আছে এখানে কত কোটি টাকার ব্যবসা হয়, আর তুমি আমাকে এমন একজন বাবার সঙ্গে দেখা করাতে চাইছো? সুরজ চুপ থাকলো, কিন্তু ভেতরে ভেতরে দুঃখী ছিল। সে ভাবলো, মানুষকে তার চেহারা দেখে এভাবে ফিরিয়ে দেওয়া যায় কি করে? বড় পদে বসলেই কি কারো মানুষত্ব ভুলে যাওয়া উচিত? বিক্রম কঠোর স্বরে তখন বললেন, সুরজ, তুমি তোমার কাজ করো, এই ব্যাপারটা তোমার সামলানোর নয়। সুরজ মাথা নিচু করে বাইরে চলে এলো। লবিতে ফিরে এসে মোহনলালের দিকে তাকালো। তার চোখে তখনও ধৈর্য ছিল। সুরজ তার পাশে বসলো এবং বলল, বাবা, আমি চেষ্টা করেছি, কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চাইছেন না। মোহনলাল হেসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, কিছু মনে করো না বাবা, তুমি চেষ্টা করেছো, এটাই আমার জন্য যথেষ্ট। সুরজের চোখে জল ভরে এলো। সে অনুভব করলো যে এই বয়স্ক লোকটি কোনো সাধারণ মানুষ নন। তার সরলতার মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল। লোভের পরিবেশ এখনো আরো ভারী হয়ে উঠেছিল। লোকদের টিপ্পনি আর হাসির শব্দ, মোহনলালের নীরবতা এবং সুরজের অস্থিরতা সব মিলিয়ে এক অদ্ভুত ছবি তৈরি করছিল। প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছিল। মোহনলাল তখনও সেই চেয়ারে বসেছিলেন। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং ভাবলেন, ধৈর্য রাখাই আসল শক্তি। কিন্তু এবার সময় এসেছে, সত্য যেন সামনে আসে। হোটেলের ঘড়ি 12:30 বাজলো। মোহনলাল আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি ধীরে ধীরে নিজের লাঠি তুললেন, ঝোলা কাঁধে নিলেন এবং রিসিপশনের দিকে এগিয়ে গেলেন। লবিতে বসা অনেক লোক আবার টিপ্পনি কাটলো, দেখো দেখো, বাবা এবার ম্যানেজারের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছেন। রিসিপশনে দাঁড়িয়ে থাকা প্রিয়া সাক্সেনা তাকে আসতে দেখলো, কিন্তু বিরক্তি নিয়ে বললেন, বাবা, আপনাকে বলছিলাম না অপেক্ষা করুন, ম্যানেজার এখনো ব্যস্ত। মোহনলাল তার দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন, মেয়ে, অনেক অপেক্ষা করে নিয়েছি, এবার আমি নিজেই ওর সঙ্গে কথা বলবো। এই বলে মোহনলাল সোজা ম্যানেজার বিক্রম সিং এর কেবিনের দিকে এগিয়ে গেলেন। লবিতে নীরবতা নেমে এলো। সবার চোখ সেই দিকে স্থির হয়ে গেল। সবাই দেখতে চাইছিল এরপর কি হতে চলেছে। মোহনলাল কেবিনের দরজা খুলতেই বিক্রম তার ঘোরানো চেয়ার অহংকার নিয়ে বসেছিলেন। তিনি ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ বাবা, বলুন, এত চিৎকার কেন করছেন? আপনার কি কাজ? মোহনলাল ধীরে ধীরে ঝোলা খুললেন এবং তার ভেতর থেকে একটি খাম বের করলেন। সেটি এগিয়ে দিয়ে বললেন, এটা আমার বুকিং এবং হোটেল সম্পর্কিত কিছু বিবরণ, দয়া করে একবার দেখে নিন। বিক্রম হেসে খামটি হাতে নিলেন, কিন্তু না খুলেই টেবিলের উপর ছুঁড়ে মারলেন। তার হাসিতে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বললেন, বাবা, যখন কোনো মানুষের পকেটে টাকা থাকে না, তখন তার বুকিংয়ের মতো বড় বড় কথা বলা একেবারেই বেকার। আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝতে পারি যে আপনার কাছে কিছুই নেই। এই হোটেল আপনার সামর্থ্যের বাইরে। ভালোভাবে আপনি এখান থেকে চলে যান। মোহনলাল তার চোখে তাকালেন। তার কণ্ঠস্বর এবার গভীর ও গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, বাবা, না দেখেই কিভাবে সিদ্ধান্ত নিলে? একবার এই কাগজগুলো তো দেখে নাও। সত্য প্রায়শই সবসময় এমন হয় না যেমনটা দেখা যায়। বিক্রম চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বললেন, বাবা, আমার কোনো কাগজ দেখার দরকার নেই। আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি। লোকদের চেহারা দেখেই চিনি নেই কার কি অকাদ আছে। আপনার চেহারা বলছেন আপনার কাছে কিছুই নেই। এই কথা শুনে লবিতে বসা অতিথিও হাসতে লাগলেন। মোহনলাল গম্ভীর নিঃশ্বাস নিলেন, খামটি টেবিলের উপর রাখলেন এবং শান্ত স্বরে বললেন, ঠিক আছে, যখন তোমার বিশ্বাসই হচ্ছে না তখন আমি চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, আজ তুমি যা করেছো
তার ফল তোমাকে ভুগতে হবে। এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। পেছনে বসা অতিথি ফিসফিস করে বলল, বাহ, ম্যানেজার ঠিক করেছে, এমন লোকদের এখানেই শিক্ষা পাওয়া উচিত। মোহনলাল হোটেল থেকে বেরিয়ে গেলেন। তার ধীরগতি এবং ঝুঁকে থাকা কোমর পুরো কর্মীদের মধ্যে এক অদ্ভুত নীরবতা ফেলে গেল। কিন্তু বিক্রম তার চেয়ারে বসে হাসতে থাকলেন। তার মুখে গর্ব এবং তাচ্ছিল্যের মিশ্র ভাব ছিল। এরই মধ্যে বেলবয় সুরজ বর্মা সেই খামটির দিকে এগিয়ে গেল। সে ধীরে ধীরে সেটি তুলে নিল এবং চুপচাপ নিজের সার্ভার কম্পিউটারের দিকে চলে গেল। কম্পিউটারের স্ক্রিনে লগ ইন করে সে ফাইল খোলা শুরু করলো। খামের ভেতরে বিবরণ অনুযায়ী সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার চোখ কপালে উঠল। স্ক্রিনে যে তথ্য ছিল তা সুরজকে নাড়িয়ে দিল। রেকর্ডে পরিষ্কার লেখা ছিল, মোহনলাল হোটেলের 65% শেয়ার হোল্ডার, প্রতিষ্ঠাতা সদস্য। সুরজের শ্বাস দ্রুত হয়ে গেল। সে দ্রুত প্রিন্টার থেকে রিপোর্ট বের করলো। কাগজ হাতে নিয়ে সে দৌড়াতে দৌড়াতে ম্যানেজারের কেবিনে পৌঁছালো। ভেতরে বিক্রম তখনও ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সুরজ ধীরে ধীরে বলল, স্যার, এই রিপোর্টটা দেখুন। এই সেই বয়স্ক লোকটি যিনি এখানে এসেছিলেন, উনি আমাদের হোটেলের আসল মালিক। বিক্রম ফোন রাখতে রাখতে সুরজের দিকে তাকালেন এবং ভুরু কুঁচকে বললেন, সুরজ, তোমাকে কতবার বলেছি আমার এমন লোকদের রিপোর্টের আগ্রহ নেই, এসব ফালতু কথা। সুরজ আবার চেষ্টা করলো, কিন্তু স্যার, এই রিপোর্ট পরিষ্কার বলছে যে মোহনলাল আমাদের হোটেলের মালিক। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তো? বিক্রম মাঝপথে কথা কেটে দিলেন। তিনি রিপোর্টটি নিজের দিকে সরিয়ে নিয়ে দেখলেন। তারপর না পড়েই সেটিকে আবার সুরজের দিকে ঠেলে দিলেন। তার কণ্ঠে অহংকার আগের চেয়েও বেশি ছিল। তিনি বললেন, আমার এইসব বাজে কথা চাই না। আমি তোমাকে বলেছি না, তোমার কাজ করো। এই হোটেল আমার ম্যানেজমেন্ট স্কিল দিয়ে চলে, কোনো পুরনো বাবার দান দক্ষিণা দিয়ে নয়। সুরজ হতবাক হয়ে গেল। তার মুখে গম্ভীর অস্থিরতা ছিল। সে রিপোর্ট হাতে নিয়ে ফিরে এলো। লবিতে ফিরেই তার মোহনলালের কথা মনে পড়ল। তার চোখের গম্ভীরতা, তার ধৈর্যের। সুরজের মনে হলো এই বিষয়টি এখন শুধু হোটেল পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা মানবতার পরীক্ষা। ধীরে ধীরে সন্ধ্যা নামলো। অতিথিরা তাদের রুমে চলে গেলেন। কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু সুরজের মনে তোলপাড় বাড়তে থাকলো। তার বিশ্বাস ছিল আগামীকালকের দিন এই হোটেলের ছবি পাল্টে দেবে। পরের দিন সকালের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। হোটেলের প্রতিটি কোণে উত্তেজনা ছিল। কর্মীরা একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিলেন। কেউ বলল, গতকাল যে বাবা এসেছিলেন, হয়তো তার সম্পর্কে কোনো বড় কথা আছে। অন্যজন জবাব দিল, হ্যাঁ, শুনেছি, উনি হোটেলের বড় শেয়ার হোল্ডার। এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল। কিন্তু তখনও কারোর পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। সবার মনে প্রশ্ন ছিল, সত্যি কি সেই বয়স্ক লোকটি এই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন? সকাল 10:30 বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল। হোটেলের প্রধান দরজা দিয়ে সেই সাধারণ পোশাক পরা বয়স্ক মানুষ মোহনলাল ভেতরে এলেন। কিন্তু এবার তিনি একা ছিলেন না। তার সঙ্গে স্যুটবুট পরা একজন অফিসার ছিলেন, যার হাতে ছিল কালো রঙের একটি ব্রিফকেস। মুহূর্তের মধ্যে সবার চোখ একই দিকে স্থির হয়ে গেল। গার্ড, রিসিপশনিস্ট, ওয়েটার সবাই নীরব হয়ে দাঁড়িয়ে রইল। গতকাল যাকে সবাই উপেক্ষা করেছিল, আজ সেই ব্যক্তি হোটেলে যেন সম্রাটের মতন প্রবেশ করেছেন। মোহনলাল সরাসরি হাত ইশারা করলেন, ম্যানেজারকে ডাকো। কণ্ঠস্বরে এখন কোনো নম্রতা ছিল না, বরং আদেশের কঠোরতা ছিল। কিছুক্ষণের মধ্যেই বিক্রম সিং বাইরে এলেন। তার মুখে হালকা ঘাবড়ানো ভাব ছিল, কিন্তু অহংকার তখনও বাকি ছিল। তিনি অর্ধেক হেসে বললেন, জি বলুন বাবা, আজ আবার এলেন? মোহনলাল তার চোখে তাকালেন এবং ঠান্ডা স্বরে বললেন, বিক্রম সিং, আমি কালকেই বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভুগতে হবে। আজ সেই দিন এসে গেছে। বিক্রম থতমত খেয়ে গেলেন। তিনি হাসির ছলে কথাটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। মোহনলালের সঙ্গে আসা অফিসারটি ব্রিফকেস খুললেন। সেখান থেকে মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলের উপর রাখলেন। তিনি জোরে জোরে তখন বললেন, এই ডকুমেন্টগুলি পরিষ্কার বলছে এই হোটেলের 65% শেয়ার মোহনলালের নামে। আসল মালিক উনি। পুরো স্টাফ হতবাক হয়ে গেল। প্রিয়া সাক্সেনার হাত কাঁপতে লাগলো। লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকালেন এবং ফিসফিস করলেন, ইনি তো সত্যিই মালিক। আমাদের কত বড় ভুল হয়ে গেল। মোহনলাল তার লাঠি মাটিতে ঠকিয়ে দিলেন। তার কণ্ঠস্বর এখন তীব্র এবং দৃঢ় ছিল। বিক্রম সিং, আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার থাকবে না। তোমার জায়গায় এবার সুরজ বর্মা এই পদ সামলাবে। বিক্রম রাগে কাঁপতে কাঁপতে বললেন, আপনি কে হন আমাকে সরানোর? এই হোটেল আমি বছরের পর বছর ধরে চালাচ্ছি। মোহনলাল গর্জ করে বললেন, এই হোটেল আমি তৈরি করেছি। এর ভিত্তি আমার পরিশ্রম দিয়ে গড়া হয়েছিল। আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে বের করে দিতে পারি, কিন্তু শাস্তিস্বরূপ তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে। এবার সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ।
মোহনলাল সুরজকে কাছে ডাকলেন। তিনি তার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে ধন ছিল না, কিন্তু হৃদয়ে মনুষ্যত্ব ছিল। এটাই আসল যোগ্যতা, তাই তুমি এই পদেরই দাবিদার। সুরজের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে আবেগ আপ্লুত হয়ে বলল, সাহেব, আমি তো শুধু মানবতা দেখিয়েছিলাম। মোহনলাল হাসলেন, এটাই সবচেয়ে বড় যোগ্যতা বাবা। এরপর তিনি রিসেপশনিস্ট প্রিয়া সাক্সেনার দিকে তাকালেন। তার দৃষ্টি এত কঠোর ছিল যে প্রিয়া কেঁপে উঠলেন। মোহনলাল বললেন, প্রিয়া, তোমার এই ভুল প্রথম, তাই তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু মনে রেখো, এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করবে না, প্রতিটি মানুষকে সম্মান করবে। প্রিয়া হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দিন, ভবিষ্যতে এমন আর কখনো হবে না। মোহনলাল চারদিকে তাকালেন এবং উচ্চস্বরে বললেন, শুনে নাও সবাই, এই হোটেল শুধু ধনীদের নয়, এখানে মানুষত্বই আসল পরিচয় হবে। কেউ যদি ধনী গরিবের পার্থক্য করে, সে এই জায়গায় থাকার যোগ্য হবে না। লবিতে উপস্থিত থাকা অতিথিরা জোরদার হাততালি দিলেন। সবাই মোহনলালকে সম্মানের চোখে দেখছিলেন। যারা গতকাল তাকে তুচ্ছ ভাবছিলেন, আজ তারাই তার কাছে নত হলেন। মোহনলাল শেষে বললেন, আসল ধনী টাকায় নয়, চিন্তায় থাকে। যদি চিন্তা বড় হয়, তবে মানুষ নিজেই বড় হয়ে যায়। এই বলে তিনি অফিসারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন। পেছনে দাঁড়িয়ে থাকা কর্মী এবং অতিথিরা অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবলেন, মালিক এমন হওয়া উচিত, যিনি অন্যকে তাদের মানুষত্ব দিয়ে চেনেন, পোশাক দিয়ে নয়। সেই দিনের পর থেকে হোটেলের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। কর্মীরা এখন প্রতিটি অতিথির সঙ্গে সম্মানের সাথে ব্যবহার করতেন। লোকেরা বলতো, মোহনলাল শুধু হোটেল তৈরি করেননি, মানবতার ভিত্তিও স্থাপন করেছেন।